বিভিন্ন ইন্টারেস্ট পার্টি যারা বিদেশে টাকা পাচার করেছে তারা প্রতি সপ্তাহে টাকা নিয়ে যেত, কখনো কখনো ক্যাশ ডলারও নিয়ে যেতে শুনেছি। অন্তর্বর্তী সরকার আসার পরে বাংলাদেশ ব্যাংকের সে জিনিসটা বন্ধ হয়েছে। না হয় এখন রিজার্ভ জিরো পর্যায়ে আসতো। এই রিজার্ভ না থাকলে এই যে রোজা উপলক্ষে যেসব খাদ্যশস্য আমদানি করা হয়েছে এগুলো এখন করতে পারতো না। নন অ্যাভেলেবিলিটির জন্যই বাংলাদেশে অস্থিরতা বাড়ত। আপনারা দেখেন একসময় রাশিয়ার মার্কেটে মাংস উদয় হয়ে গেছিল, তখন রাশিয়ার ইকোনমি ভেঙে পড়ছিল। আবার কায়রোতে ফুড রাইট হয়েছে। যদি এইসব জিনিস নিয়ে আসতে না পারতো তা আমরা কি ইতিহাসের বাইরে? আমাদের দেশে ওরকম কিছু হতে পারত। আলহামদুলিল্লাহ, প্রথম সাকসেস বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ, এবং অসুবিধার সত্ত্বেও আমরা মোটামুটিভাবে চলতে পেরেছি। সেই দিক থেকে ডক্টর ইউনূস সাহেবের সরকার সাকসেসফুল। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের 6 মাস অতিক্রম করেছে। অনেকেই বলছে তারা সংস্কার আর বদলি বাণিজ্য নিয়ে ব্যস্ত রয়েছে। দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির বেহাল দশা। একজন ব্যবসায়ী এবং একজন সফল উদ্যোক্তা হিসেবে আপনার প্রতিক্রিয়া কি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্যই ডক্টর ইউনূস সাহেবকে প্রধান করে এই অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়। যখন বাংলাদেশ অর্থনীতিভাবে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ প্রতিনিয়ত কমতেছিল, বিভিন্ন ইন্টারেস্ট পার্টি যারা বিদেশে টাকা পাচার করেছে তারা প্রতি সপ্তাহে টাকা নিয়ে যেত, কখনো কখনো ক্যাশ ডলারও নিয়ে যেতে শুনেছি। অন্তর্বর্তী সরকার আসার পরে বাংলাদেশ ব্যাংকের সে জিনিসটা বন্ধ হয়েছে। না হয় এখন রিজার্ভ জিরো পর্যায়ে আসতো, এবং রিজার্ভ না থাকলে এই যে রোজা উপলক্ষে যেসব খাদ্যশস্য আমদানি করা হয়েছে, চাল, ডাল, পেঁয়াজ, ছোলা বুট ইত্যাদি ইত্যাদি, এগুলো এখন করতে পারতো না। নন অ্যাভেলেবিলিটির জন্যই বাংলাদেশে অস্থিরতা বাড়ত। আপনারা দেখেন একসময় রাশিয়ার মার্কেটে মাংস উদয় হয়ে গেছিল, তখন রাশিয়ার ইকোনমি ভেঙে পড়ছিল। আবার কায়রোতে ফুড রাইট হয়েছে। যদি এইসব জিনিস নিয়ে আসতে না পারত তা আমরা কি ইতিহাসের বাইরে? আমাদের দেশে ওরকম কিছু হতে পারত। আলহামদুলিল্লাহ, প্রথম সাকসেস বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ, এবং আমাদের দেশের যারা বাইরে ছিলেন তারা যথেষ্ট পরিমাণে টাকা পয়সা পাঠিয়েছেন, যার জন্য আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভটা বেড়েছে, এবং অসুবিধার সত্ত্বেও আমরা মোটামুটিভাবে চলতে পেরেছি। সেই দিক থেকে ডক্টর ইউনূস সাহেবের সরকার সাকসেসফুল। কিন্তু গত 6 মাস যদি আপনি ব্যবসার উপর পরিসংখ্যান নেন তাহলে দেখবেন আমাদের দেশে কোনো নতুন ব্যবসা হয়েছে কিনা আমার সন্দেহ আছে। কোনো নতুন মেশিনের এলসি হয়েছে কিনা সেটা আমার সন্দেহ আছে, যেহেতু আমি তো সব খবর নিতে পারি না। হতেও পারে, তবে আপনি যদি উত্তরার থেকে গাজীপুর হইয়া ময়মনসিংহ যান, অনেক ব্যবসা বাণিজ্য সেল হয়ে গেছে আর অনেকগুলো অন সেল আছে। তাহলে আমার মনে হচ্ছে এই সরকার বিজনেসটাকে অ্যাড্রেস করতে পারেননি। কারণ 18 সাল হইতেই বাংলাদেশে এক্সপোর্ট ইন্ডাস্ট্রিগুলো ধ্বংসের জন্য পতিত সরকার কাজ করে গিয়েছিলেন। সেটারই ধারাবাহিকতা এখনও চলতেছে। যে অনেক সময় এলসি খুলতে পারেনি কোভিডের সময়, ইউক্রেনের যুদ্ধের সময় ডলার সংকট ছিল। এরপরে এসে যারা পয়সা ব্যাংকের থেকে লুটপাট করে নিয়ে গেছে ব্যবসা তাদের হাতে ছিল, আর যারা পতিত সরকারের সাথে সখ্যতা ছিল না তাদের ব্যবসাগুলো খোঁড়ায় খোঁড়ায় চলছে।
তার মধ্যে আমিও একজন। তাহলে কি দাঁড়ালো? অন্তর্বর্তী সরকার যদি যেসব ব্যবসায়ীরা কোনো সুবিধা করতে পারেনি গত 10 বছর, তাদের দিকে যদি একটু নজর দিত, সেই ব্যবসাগুলো টিকে যেত। অথচ বেক্সিমকর ওদেরকে পয়সা দিয়া, বেতন দিয়া ঠিক রাখছে বা রাখার চেষ্টা করতেছে। তারা আগেও পাশে উঠাই নিয়ে গেছে, এখনও গভর্নমেন্ট থেকে পয়সা নিয়ে তারা সার্ভাইভ করার চেষ্টা করতেছে। তো তারা যে পয়সাগুলো উঠাই নিয়েছে সেগুলো কোথায়? আর বর্তমান সরকারের তো দায়িত্ব ছিল, যারা গত 10-15 বছর কোনো ব্যবসা করতে পারেনি, যারা তাদের ভিন্ন মতাবলম্বী ছিল, ধরুন বিএনপি, জামাত বা অন্যান্য পার্টি, তাদের এলসি খোলেনি। তাদের ব্যবসাটা বন্ধ করার জন্য যত রকম স্টেপ ছিল সব কিছু তারা করেছে। সরকার যদি এইসব ব্যবসায়ীদের একটা লিস্ট নিয়ে তাদেরকে সাহায্য করতো, তাহলে এই ব্যবসাগুলো টিকতো, এই শ্রম বাজারটাও আর একটু ঠিক থাকতো। আমার মনে হয় ওনারা এটা করেননি। যেহেতু এখানে কোনো সফল উদ্যোক্তা ওনাদের অ্যাডভাইজিং কমিটির নাই, আমরা অত্যন্ত দুঃখিত। আমরা হয়তো রাস্তায় নামিনি, কিন্তু আমরা নানাভাবে অন্তত মনের দিক থেকে তো সবাইকে সাপোর্ট করছি। এখনও আমরা চাই যে এই গভর্নমেন্টটা সাকসেস হোক, তাহলে এই সাকসেসের একটা সাকসেসের ইতিহাস থাকবে এবং নতুন করে আগের প্রতিটি সরকার মতো কেউ আসবে না। কিন্তু ব্যবসা না চললে, আপনার বেশি বেশি যদি আনএমপ্লয়মেন্ট হয়ে যায়, তাহলে দেশের আইন শৃঙ্খলা সবই অস্থিরতার মধ্যে থাকবে। এটা নিয়ে একটু চিন্তা করা উচিত। শেয়ার বাজার ঊর্ধ্বমুখী, বাজার মূলধন বেড়েছে 16,000 কোটি টাকা। সুদের হার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা কি প্রভাব পড়বে? আর গত 6 মাসে বিদেশি বিনিয়োগ কমেছে 71%-এরও বেশি। এ বিষয়ে আপনার মূল্যায়ন কি? দেখুন, শেয়ার মার্কেটের ব্যাপারে আমি অভিজ্ঞ নই, তবে বাহির থেকে যেসব দেখেছি, যেসব ফ্যাক্টরি বন্ধ, যেসব ব্যবসা বন্ধ, সেসব ব্যবসাগুলোরও শেয়ার মার্কেটে দাম উঠানামা করে। আমাদের দেশে মনে হয় ওইরকম কন্ট্রোলিং সিস্টেম নাই, যেভাবে পারে সেইভাবে টান দেয়, যেভাবে সেভাবে দাম উঠায়, যেভাবে সেভাবে বিক্রি করে বাহির হয়ে যায়। বাহির থেকে আমরা এটা দেখছি। এটাকে আপনার আরও মনিটরিংয়ের মাধ্যমে চালাতে হবে, যেহেতু যে ব্যবসাগুলো চলে সেগুলো শেয়ার মার্কেটে থাকা দরকার। যেগুলো চলে না সেগুলো কেন থাকবে? পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনে তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই।
চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন।